প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে লেকচার 38 করব সবাই। আর বিগত ক্লাস পর্যন্ত আমরা অধ্যায় 5-এই ছিলাম, যৌথ মূলধনী কোম্পানির মূল আর্থিক বিবরণী, এই চ্যাপ্টারে ছিলাম। তো ওই চ্যাপ্টারটাই আমরা এখনো কন্টিনিউ করছি। আরও কয়েকটা অঙ্ক করলে হয়তো এই চ্যাপ্টারের পরিপূর্ণ ধারণা তোমরা পাবে। তো আজকে আমরা যেটা করব, আমাদের ক্লাসে সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 7 নাম্বার অঙ্কটা করব। আর বিগত ক্লাসগুলোতে যে 6টা অঙ্ক আমি তোমাদের করিয়েছি নিয়ম অনুযায়ী, আশা করি তোমরা সেই 6টা অঙ্ক প্র্যাকটিসে রেখেছো এবং বুঝেছো। আর যারা করনি এখনো পর্যন্ত, সবার কাছে আমি অনুরোধ করছি তোমরা সবাই ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিসে রাখবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। যে অঙ্কটা আজকে আমি তোমাদের করাবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের অধ্যায় 5-এর অনুশীলনী 65। তোমাদের বই সবাই সামনে নাও, খাতা সামনে নাও এবং অঙ্ক করার জন্য যা যা দরকার সেগুলো সামনে রাখো। অনুশীলনী 65 তোমরা সবাই বের করো। আলফা কোম্পানি লিমিটেডের অঙ্কটা আমি করব আজকে। আগে প্রশ্নটা পড়ে নিই। তোমাদের বইয়ের নতুন যে বইটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আমি যেটা থেকে অঙ্ক করাই তোমাদের, সেই বইয়ে 814 পৃষ্ঠা খোলো, 65 নাম্বার অঙ্ক। আমি প্রশ্নটা পড়ি, তোমরাও সাথে সাথে প্রশ্নটা দেখো আর হাতে পেন্সিল রাখো। যদি নতুন কোনো আইটেম বা নতুন কোনো দফা তোমাদের কাছে মনে হয় যে এটা সম্পর্কে আমাকে ভালো ধারণা নিতে হবে, তাহলে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে। আলফা কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন 5 লাখ টাকা। এই অনুমোদিত মূলধন প্রতি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত ছিল। 2012 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুত কোম্পানির রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো। আচ্ছা, আলফা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন দেওয়া আছে এখানে টাকায় এবং শেয়ারে দুইভাবে দেয়া আছে। যে 50,000 শেয়ার তারা অনুমোদিত মূলধন হিসাবে নিয়ে এসছে, আর প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে, তাহলে সেই হিসাবে টাকা হয় 5 লাখ টাকা। আর আলফা কোম্পানি লিমিটেডের একটা রেওয়ামিল দেওয়া আছে, কিছু সমন্বয় দেওয়া আছে। সবাই একটু রেওয়ামিলটা খেয়াল করো এবং যখন সমন্বয়টা পড়বো সেটাও খেয়াল করো। শেয়ার মূলধন দেওয়া আছে 40,000 শেয়ার ইস্যুকৃত। তাহলে 40,000 শেয়ারের দাম যদি প্রত্যেকটা 10 টাকা করে হয়, তাহলে শেয়ার মূলধন হয় 4 লাখ টাকা। দেখো ক্রেডিট কলামে 4 লাখ টাকা দেওয়া আছে রেওয়ামিলে। আর আমাদের রেওয়ামিলটা দেওয়া আছে 31 ডিসেম্বর 2012 তারিখে। কলকব্য যন্ত্রপাতি, এটা ডেবিট কলামে দেয়া আছে 3 লাখ টাকা। সাধারণ সঞ্চিতি যেহেতু আমাদের দায়ের অংশ, মালিকানা সত্ত্ব দায়ের অংশ, তাহলে এটা ক্রেডিট হবে। ক্রেডিট কলামে দেয়া আছে 1 লাখ টাকা। মজুত পণ্য 1/1/2012, এটা দেয়া আছে 40,000 টাকা। ক্রয় ও বিক্রয় দেয়া আছে 1,43,000 এবং 2,25,000 টাকা। বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত দেয়া আছে 4,000 এবং 3,000 টাকা। বিক্রয় ফেরত হয় ডেবিট আর ক্রয় ফেরত হয় ক্রেডিট, আমরা সেটা সবাই জানি। কারণ যে আইটেমটা ডেবিট হয় তার ফেরতটা হয় ক্রেডিট, তাহলে ক্রয় ডেবিট হলে তার ফেরত ক্রেডিট হবে, বিক্রয় ক্রেডিট হলে তার ফেরতটা ডেবিট হবে। সেই হিসাবে বুঝে বুঝে আমাদের অঙ্ক করতে হবে। পরিবহন দেয়া আছে 5,000 টাকা, এটা যেহেতু একটা খরচ, আর পরিবহন যেহেতু এখানে ক্রয় না বিক্রয় এটা বলা নেই, তাহলে শুধু পরিবহন দেয়া থাকলে আমরা বুঝবো এটা ক্রয় পরিবহনের কথা বলা আছে, এটা প্রত্যক্ষ খরচ। এটা ডেবিট কলামে আছে 5,000 টাকা। মজুরি দেয়া আছে 25,000, এটাও প্রত্যক্ষ খরচ। বেতন দেয়া আছে 20,000 টাকা। ভাড়া দেয়া আছে 12,000। দপ্তর খরচাবলী 10,000। দপ্তর খরচ হচ্ছে অফিস খরচ বা কারবার খরচ, এটা আমাদের নিট লাভ নির্ণয়ের অংশে যাবে, পরোক্ষ পরিচালন ব্যয়ের অংশে। তারপর আছে মঞ্জুরিকৃত বাট্টা ও প্রাপ্ত বাট্টা। মঞ্জুরিকৃত বাট্টা বলতে এখানে প্রদত্ত বাট্টাকে বোঝাচ্ছে। 5,000 টাকা দেওয়া আছে প্রদত্ত বাট্টা বা মঞ্জুরিকৃত বাট্টা, আর প্রাপ্ত বাট্টা হচ্ছে 8,000 টাকা। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,500 এবং 4,500 টাকা। বিজ্ঞাপন দেয়া আছে 60,000 টাকা। দেনাদার ও পাওনাদার, আধুনিক হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা এই দুইটা হিসাবকে বলি প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। এটা দেয়া আছে 1,64,000 টাকা ও 50,000 টাকা। রেওয়ামিলের যোগফল টোটাল দেয়া আছে 7,90,500, দুই কলামে। তারপর আমি তোমাদের সবসময় যেটা বলি, তোমাদের নিজেদের অঙ্ক করার সুবিধার্থে তোমরা কষ্ট করে একটু প্রশ্নের রেওয়ামিলের যোগফলটা শুরুতে ক্যালকুলেটরে মিলিয়ে নিবে। সমন্বয়গুলো কি কি দেয়া আছে খেয়াল করো। 1 নাম্বার, সমাপনী মজুদ পণ্য 1,20,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 500 টাকার
অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, সমাপনী মজুদ পণ্যের মধ্যে যে মণিহারি অন্তর্ভুক্ত থাকে সেটা অব্যবহৃত মণিহারি, ঠিক আছে? কারণ সমাপনী মজুদ পণ্য প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, চলতি সম্পদ, সেই ক্ষেত্রে যেই মণিহারিটা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেটা অব্যবহৃত মণিহারি থাকবে এবং সেটাও চলতি সম্পদ। কিন্তু দুইটা আইটেম কিন্তু এক না, এখানে মণিহারি আর মজুদ পণ্য দুইটা দুই জিনিস। তাই সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের সময় এই অব্যবহৃত মণিহারিটা বাদ দিয়ে তারপর সমাপনী মজুদ পণ্যটা লিখতে হবে এবং অব্যবহৃত মণিহারিটা কি করতে হবে, আলাদাভাবে সমন্বয় করতে হবে। মণিহারি থেকে একবার বাদ দিতে হবে, আরেকবার চলতি সম্পদে দেখাতে হবে। 2 নাম্বার, একটি নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। কোনো মেশিনের সংস্থাপন ব্যয় কিন্তু ওই মেশিনের সাথে যুক্ত হয়ে বসে, স্থায়ী সম্পত্তি হিসাবেই বসে। আর সংস্থাপন ব্যয়ের কোনো তারিখ দেওয়া না থাকলে তাহলে যন্ত্রপাতি বা মেশিনের যে তারিখ উল্লেখ থাকে সেই অনুযায়ী অবচয় ধরতে হয়। আর যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে হয় পূর্ণ বছরে ধরতে হয় অথবা 6 মাসের ধরতে হয়। আমরা অঙ্কের খাতিরে দেখব এখানে কোনো তারিখ দেওয়া আছে কিনা, তাহলে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব। তারপর 3 নাম্বার, বিজ্ঞাপন খরচের অর্ধাংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে। তাহলে বিজ্ঞাপন যত দেওয়া আছে প্রশ্নের মধ্যে 60,000 টাকা দেওয়া আছে, এর অর্ধেক আমরা অগ্রিম হিসাবে বিবেচনা করব বা বিলম্বিত হিসাবে বিবেচনা করব। আর বিলম্বিত বিজ্ঞাপন কি করতে হয়, বিজ্ঞাপন থেকে একবার বাদ দিতে হয়, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের অধীনে লিখতে হয় অন্যান্য সম্পদ বা অসমন্বিত ব্যয় হিসাবে। তারপর হচ্ছে বিবিধ দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, এটা আমরা করতে পারবো। আর 5 নাম্বার হচ্ছে কলকবজা ও যন্ত্রপাতির উপর 5% অবচয় ধরতে হবে। আমাদের রেওয়া মিলের মধ্যে কলকবজা ও যন্ত্রপাতি 3 লাখ টাকা দেয়া আছে, কোনো তারিখ দেয়া নেই। আমরা ইচ্ছা করলে এখানে আমরা পূর্ণ বছরের অবচয় ধরতে পারি, কারণ এটা ধরাটাই বেটার, কারণ কোনো তারিখ দেয়া নেই। আর এর সাথে যে সংস্থাপন ব্যয় উল্লেখ আছে সমন্বয় 2-এ, সেটা আমরা অ্যাড করে ওই সম্পত্তির সাথে অ্যাড করে তারপর আমরা অবচয়টা ধরব। আর 6 নাম্বার সমন্বয়, আয়করের জন্য 10,000 টাকা সঞ্চিতি রাখতে বলা হয়েছে। আয়করের সঞ্চিতি যেটা নতুন সঞ্চিতি যেটা, সেটা কি করি আমরা নিট লাভ নির্ণয়ের সময় কর পূর্ববর্তী যে নিট লাভ বের হয় তার থেকে আমরা নতুন সঞ্চিতিটা বাদ দিয়ে কর পরবর্তী নিট লাভ বের করি, ঠিক আছে? আর এটা একটা চলতি দায়, আয়কর সঞ্চিতি সমন্বয়ে যেটা দেয়া থাকে সেটা একটা চলতি দায়। আচ্ছা, আমাদের 6টা সমন্বয় দেয়া ছিল প্রশ্নে। আর ক নাম্বার এখানে করতে বলা হয়েছে আলফা কোম্পানি লিমিটেডের চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। খুব সহজ, আমরা এটা রেওয়া মিল এবং সমন্বয় থেকে খুঁজে খুঁজে বের করব কি কি চলতি দায় আছে, তারপর আমরা সেটা সমাধান করব। খ নাম্বারে বলা আছে আলফা কোম্পানি লিমিটেডের 2012 সালের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। অবশ্যই এটা আমরা করতে পারবো, আমরা জানি মোট লাভ কিভাবে নির্ণয় করতে হয়। গ নাম্বার, আলফা কোম্পানি লিমিটেডের 2012 সালের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি আরেকটা কারণ আছে, এই অঙ্কটা আমি তোমাদের লেকচার 36-এ হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি ইতিমধ্যে তোমরা অনেকে করে ফেলেছো, আর যারা করেছো কিন্তু উত্তরটা এখনো মিলাতে পারোনি, কারণ বইয়ের প্রশ্নের নিচে উত্তর দেয়া থাকে, বা যারা এখনো কনফিউজড অঙ্কটা করে অথবা একদমই করনি, বোঝনি, তাদের সুবিধার্থে আমি অঙ্কটা আজকে সমাধান করে দিচ্ছি। অবশ্যই ক্লাসটা খুব ভালোভাবে ফলো করো। চলো তাহলে আমরা আজকে আমাদের অঙ্কের সমাধানে চলে যাই। ক নাম্বার, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। দেখো তোমাদের জন্য সমাধান ক, চলতি দায়ের পরিমাণ নির্ণয়। আমি আজকে যে প্রশ্নটা পড়েছি সেখানে আমি রেওয়া মিল এবং সমন্বয় ঘেটে তোমাদের জন্য 2টা চলতি দায় পেয়েছি, তোমরাও নিশ্চয় পেয়েছো। সেখানে শুধু আছে প্রদেয় হিসাব বা পাওনাদার, একদম অঙ্কের রেওয়া মিলের লাস্ট আইটেম 50,000 টাকা। আর আরেকটা চলতি দায় পেয়েছি 6 নাম্বার সমন্বয় আয়কর সঞ্চিতি যেটা 10,000 টাকা। এই দুইটাই চলতি দায় পেয়েছি পুরো অঙ্ক থেকে। তাহলে এই দুইটা চলতি দায় আমরা একত্রে যোগ করলে মোট চলতি দায়ের পরিমাণটা পেয়ে যাব। তাহলে সেভাবে তোমরা সবাই লিখবে সমাধান ক, চলতি দায়ের পরিমাণ নির্ণয়। টাকার জন্য একটা কলাম রাখবে, তারপর সেখানে 2টা চলতি দায়ের নাম লিখে অ্যামাউন্ট গুলো টাকার কলামে লিখে যোগ করে দেবে। তাহলে প্রদেয় হিসাব হচ্ছে 50,000 টাকা, আয়কর সঞ্চিতি হচ্ছে 10,000 টাকা। মোট চলতি দায়ের পরিমাণ হচ্ছে আমাদের 50,000 যোগ 10,000 60,000 টাকা। এটা আমাদের ক নাম্বারের সমাধান এবং খুবই ছোট্ট সমাধান। যদি আমরা প্রশ্নটা ভালো করে বুঝি, আমাদের সমাধান করতে কিন্তু অর্ধেক সময় লাগবে। আমাদের প্রশ্ন ভালো করে না বুঝলে যে বিশাল সময়ের ব্যাপার, আমাদের সময় নষ্ট করতে হয় বা বুঝতে হয়, কিন্তু আমরা যদি প্রশ্নটা পড়ার সাথে সাথে যদি বুঝে ফেলি, সেখানে আমাদের অঙ্কের সময় কিন্তু অর্ধেক কমে যায়। তাহলে খুব ছোট্ট ক নাম্বার সমাধান, নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখন খ নাম্বার সমাধানে যাব। আমাদের কি করব, আলফা কোম্পানির আমরা মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। চলো সমাধান খতে যাই।
সমাধান খ দেখো, আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয় করছি আলফা কোম্পানির। তাহলে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা যে ছকটা ইউজ করি সেটা হচ্ছে বিশদায় বিবরণীর ছক। তাহলে আমরা বিশদায় বিবরণী করব এখন। শুরুতে শিরোনামটা দিয়ে নেই, আলফা কোম্পানি লিমিটেড বিশদায় বিবরণী। আংশিক লিখতে হয় কারণ আমরা শুধুমাত্র একটা অংশ এখানে নির্ণয় করছি, সম্পূর্ণটা করছি না, তাই আংশিক লিখলাম। এবং তারিখ দিতে হবে, আমাদের এই অঙ্কের জন্য তারিখ আছে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে, সমাপ্ত বছরের জন্য। আর যেহেতু অনেকগুলো সমন্বয় আছে এই অঙ্কে, তাই আমরা টাকার কলাম 3টা রাখলাম, তোমরাও 3টাই রাখো, সেটাই সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে টাকার কলাম 3টা করলাম, আর বিবরণের কলামটা একটু বড় দিই। আর আমরা সবাই জানি মোট লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই আমাদের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করা যায়। তাহলে আমরা প্রথমে বিক্রয়ের সাথে যদি কোনো সমন্বয় থাকে সেগুলো শেষ করি, নিট বিক্রয় নির্ণয় করি, তারপর সেখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব। আমাদের এই অঙ্কে বিক্রয় দেয়া আছে 2,25,000 টাকা। দেখো বিক্রয় আমি মিডল কলামে লিখলাম 2,25,000 টাকা, কারণ বিক্রয়ের সাথে একটু সমন্বয় আছে, সেটা করতে হবে। প্রথম কলামে না লিখলেও চলবে, কারণ এটা সরাসরি আউটার কলামেই যাওয়ার কথা বিক্রয়ের কথাটা, বিক্রয়ের টাকাটা। আর যেহেতু সমন্বয় আছে তাই আমি দ্বিতীয় কলামে লিখলাম। বাদ বিক্রয় ফেরত, আমাদের প্রশ্নে মিলে দেয়া আছে বিক্রয় ফেরত 4,000 টাকা, ডেবিট কলামে দেয়া আছে, তোমরা সবাই খেয়াল করো। বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত এখানে 4,000 এবং 3,000 টাকা দেয়া আছে। তাহলে 3,000 হচ্ছে ক্রয় ফেরত আর 4,000 হচ্ছে বিক্রয় ফেরত। 4,000 আমরা বাদ দিই 2,25,000 থেকে, আমাদের নিট বিক্রয় দাঁড়ায় 2,21,000 টাকা। এই অঙ্কে বিক্রয়ের সাথে আর কোনো সমন্বয় নেই। তাহলে 2,21,000 হচ্ছে আমাদের নিট বিক্রয়। এখন আমাদের কাজ কি? বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা নিট বিক্রয় থেকে বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় আমরা লিখি এখন বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বড় করে লিখবো যেন বোঝা যায়। তাহলে আমরা নিট বিক্রয় 2,21,000 টাকা থেকে এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে সেটা বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য, এটা আমরা সবাই জানি সূত্রটা। তাহলে আমরা প্রারম্ভিক মজুত দিয়ে শুরু করি। মজুত পণ্য 1/1/2012, আমাদের মজুত পণ্য প্রশ্নে দেয়া আছে মিলে 40,000 টাকা। যেহেতু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেমগুলো একত্র যোগ করে তারপর সমাপনী মজুত বাদ দিয়ে তারপর যেতে হবে, তাই আমরা মিডিল কলামটা ইউজ করলাম। তারপর হচ্ছে ক্রয়, ক্রয়ের সাথে সমন্বয় আছে, আমরা প্রথম কলামে লিখি। ক্রয় আছে আমাদের 1,43,000 টাকা, বাদ ক্রয় ফেরত, ক্রয় ফেরত আমাদের মিলে আছে 3,000 টাকা। তাহলে নিট ক্রয় দাঁড়ায় আমাদের 1,40,000 টাকা। এরপর আছে পরিবহন, আমি রেওমিল থেকে নিলাম। পরিবহন দেয়া আছে আমাদের 5,000 টাকা, পরিবহনের সাথে কোনো সমন্বয় নেই, তাই সরাসরি নিট ক্রয় প্রারম্ভিক মজুত পণ্য এগুলো নিচে লিখলাম। তারপর হচ্ছে মজুরি, মজুরি দেওয়া আছে 25,000 টাকা। মজুরির সাথে একটা সমন্বয় আছে, কারণ সমন্বয় 2-এ বলা আছে একটা নতুন মেশিনের সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে মজুরি 25,000 টাকা এবং এর থেকে আমাদের মেশিন সংস্থাপন ব্যয় যেটা মজুরির অংশ না সেটা আমাদের বাদ দিতে হবে। বাদ মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা। 5,000 টাকার কথাই সমন্বয়ে বলা আছে। তাহলে আমাদের মজুরি দাঁড়ালো, এক্সাক্ট মজুরিটা দাঁড়ালো হচ্ছে 20,000 টাকা। এই কয়টাই আমাদের প্রত্যক্ষ খরচ ছিল, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, ঠিক আছে? এই কয়টা আইটেম হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম অংশটুকু। এখন এই কয়টা আইটেম, 4টা আইটেম আমরা যোগ করি। 40,000, 1,40,000, 2,80,000 যোগ 5,000, 1,85,000, এর সাথে তোমরা 20,000 যোগ করো, 2,05,000 দাঁড়াবে। তাহলে 2,05,000 লিখলাম যোগফল। এখন আমরা কি করব? সমাপনী মজুদ পণ্য বাদ দিব, বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যের মধ্যেও একটা বিষয় অন্তর্ভুক্ত আছে, সেটা হচ্ছে অব্যবহৃত মণিহারি, সেটা আমরা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিয়ে তারপর দেখাবো। তাহলে সমাপনী মজুদ পণ্য 1,20,000, এর থেকে আমরা বাদ দিচ্ছি অব্যবহৃত মণিহারি 500 টাকা। তাহলে আমাদের দ্বারা 1,19,500 টাকা। দেখো 1,19,500, এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের সঠিক অ্যামাউন্ট। তাহলে 2,05,000 থেকে 1,19,500 বাদ দাও ক্যালকুলেটরে, আমার এসছে 85,500, আর তোমাদেরও নিশ্চয়ই ক্যালকুলেটরে তাই আসবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, এটা কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 85,500, কি থেকে বাদ দিব? নিট বিক্রয় থেকে বাদ দিব। নিট বিক্রয় 2,21,000 বাদ বিক্রিত পণ্যের ব্যয় 85,500, তাহলে আমার বিয়োগফল দাঁড়ায় 1,35,500 টাকা। তোমরাও ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করে নাও, দেখো অ্যামাউন্টটা তোমাদের মিলেছে কিনা। যদি না মিলে তোমাদের কোথায় লিখতে ভুল হয়েছে সেটা খেয়াল করো, আর যদি মিলে যায় তাহলে ভেরি গুড। তাহলে 1,35,000 যে 500, সেটাই আমার কিন্তু এই অঙ্কের জন্য মোট লাভ। যেহেতু মাইনাস ফিগার আসেনি,
মাইনাস ফিগার আসলে ক্ষতি হতো, যেহেতু প্লাস ফিগার এসছে সেটার নাম আমরা কি দেব, মোট লাভ। তাহলে খ নাম্বার সমাধানে আমাদের মোট লাভ কত নির্ণয় করেছি আমরা, 1,35,500। আশা করি সবাই তোমরা বুঝেছো। এখন কি করণীয়, এই টাকার অ্যামাউন্টটাকে আমরা দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিব, তারপর পুরো ছকটা আমরা বা থেকে ডানে ক্লোজ করে দেব। আমাদের মোট লাভ নির্ণয় শেষ। আমাদের গতে বলেছে, এই অঙ্কের গতে, যে নিট লাভ নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা গ নাম্বার সমাধানে যাই। আরেকটা বিশদায় বিবরণীর ছক করো আরেকটা পৃষ্ঠায় এবং সাথে সাথে করো। দেখো গ নাম্বার সমাধান। গ নাম্বারেও আমাদের খ নাম্বারের মতো বিশদায় বিবরণীতে ছকটা একইভাবে করতে হবে। ছকটা কি, প্রথমে আর শিরোনাম দেই আলফা কোম্পানি লিমিটেড। আমরা এখানে কি নির্ণয় করছি, গ নাম্বার নিট লাভ বা ক্ষতি নির্ণয়। ঠিক আছে, এটা আমরা লিখে নিব, নিট লাভ বা ক্ষতি নির্ণয়। আর আমাদের ছকটা হবে, শিরোনাম দিব আমরা আলফা কোম্পানি লিমিটেড, বিশদায় বিবরণী। এখানেও আমরা অংশ বিশেষ করছি, শুধু নিট লাভ অংশটা নির্ণয় করছি, তাই আংশিক, এবং তারিখটা হবে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে, সমাপ্ত বছরের জন্য। এখানে অনেক সমন্বয় আছে, তাই টাকার কলাম যদি 3টা রাখো তাহলে ভালো হয়। তাহলে আমরা 3টা টাকার কলাম রাখলাম আর বিবরণের কলামটা বড় রাখলাম। আর নিট লাভ নির্ণয়ের শুরুটা আমাদের কিভাবে করতে হয়, মোট লাভ দিয়ে শুরু করতে হয়। আমাদের এই অঙ্কের জন্য আমরা মোট লাভ পেয়েছি 1,35,500। আমাদের প্রশ্নের দেওয়া নেই, গ নাম্বারে আমাদের মোট লাভ কোনো কিছু ধরতে বলেনি, তাই আমাদের খ নাম্বারে যে মোট লাভটা নির্ণয় করেছি সেটা দিয়ে আমরা অঙ্ক করব। 1,35,500 টাকা হচ্ছে আমাদের মোট লাভ। আর হচ্ছে বাদ পরিচালন খরচ, এখানে মোট লাভ থেকে আমাদের পরিচালন খরচগুলো বাদ দিতে হয়। পরিচালন খরচের মধ্যে আছে আমাদের বেতন 20,000 টাকা, এর সাথে কোনো সমন্বয় নেই তাই মাঝখানের কলামে লিখলাম। ভাড়া আছে 12,000 টাকা, এটাও মাঝখানের কলামে রাখলাম কারণ কোনো সমন্বয় নেই। এরপর আছে দপ্তর খরচ, এটাকে প্রথম কলামে রাখলাম, একটা কারণ আছে। দেখো এর থেকে আমরা কি বাদ দিচ্ছি, অব্যবহৃত মণিহারিকে বাদ দিচ্ছি। তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে সবার মনে, যে আমরা তো অব্যবহৃত মণিহারি নরমালি মণিহারি থেকে বাদ দিই পরিচালন খরচের অধীনে, কিন্তু এখানে কেন আমরা দপ্তর খরচ থেকে বাদ দিচ্ছি? তোমরা নিশ্চয় একাদশ শ্রেণীতে শিখেছো, আমি তোমাদের শিখিয়েছিলাম যে যখন আমাদের অব্যবহৃত মণিহারিটা মণিহারি থেকে বাদ দেওয়ার মতো কোনো অপশন না থাকে, অর্থাৎ প্রশ্নে যদি মণিহারি না থাকে কিন্তু সমন্বয়ে অব্যবহৃত মণিহারি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা অব্যবহৃত মণিহারিকে কি থেকে বাদ দিব? তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে কথাটা চিন্তা করি, মণিহারি না থাকলে আমরা সাধারণ খরচ থেকে অব্যবহৃত মণিহারিকে বাদ দিব। কিন্তু যদি মণিহারিও না থাকে, সাধারণ খরচও না থাকে, সেক্ষেত্রে আমরা অব্যবহৃত মণিহারিকে কি থেকে বাদ দিব? সেই ক্ষেত্রে সাধারণ খরচের পর বিবেচনা করা হয় অফিস খরচ বা দপ্তর খরচকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের অঙ্কের প্রশ্নে মণিহারি নামে কোনো আইটেম নেওয়া মিলে নেই, সাধারণ খরচ নামেও কোনো আইটেম নেই, কিন্তু দপ্তর খরচ আছে। তাহলে আমাদের যেহেতু বিবেচনা করার মতো বিষয় আছে যে মণিহারি না থাকলে সাধারণ খরচকে বিবেচনা করব, সাধারণ খরচ না থাকলে অফিস খরচ বা কারবার খরচ অথবা দপ্তর খরচকে বিবেচনা করে সেখান থেকে আমরা অব্যবহৃত মণিহারিকে বাদ দিব। তাহলে আমরা দপ্তর খরচটা যেহেতু পেয়েছি আর মণিহারি নামে কোনো আইটেম আমাদের এই অঙ্কে নেই, তাহলে আমাদের দপ্তর খরচ থেকে অব্যবহৃত মণিহারিকে বাদ দিতে হবে। এটা কিন্তু সব সময়ের জন্য নিয়ম, যে অব্যবহৃত মণিহারি আমরা জানি সবসময় মণিহারি থেকে বাদ যায়, কিন্তু যদি প্রশ্নে মণিহারি না থাকে সেক্ষেত্রে হয় সাধারণ খরচ নয় অফিস খরচ বা দপ্তর খরচ থেকে আমাদের অব্যবহৃত মণিহারিকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু দপ্তর খরচ আছে এবং প্রশ্নে আমাদের অব্যবহৃত মণিহারিও আছে, তাই দপ্তর খরচ থেকে আমাদের অব্যবহৃত মণিহারি আমরা বাদ দিলাম। তাহলে দপ্তর খরচ দাঁড়ায় 10,000 থেকে 500 টাকা বাদ দিলে দপ্তর খরচ দাঁড়ায় আমাদের 9,500 টাকা। এরপর আছে আমাদের মঞ্জুরিকৃত বাট্টা, এটা পরিচালন ব্যয় অর্থাৎ প্রদত্ত বাট্টা, আমাদের সরাসরি এটা বসবে খরচের সাথে গিয়ে 5,000 টাকা, এটা প্রশ্নে দেয়া আছে রেওয়া মিলে। এরপর আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপনকে প্রথম কলামে লিখলাম 60,000 টাকা। কেন? কারণ বিজ্ঞাপন নিয়ে সমন্বয় দেয়া আছে যে বিজ্ঞাপনের অর্ধাংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে। তাহলে অর্ধেক অংশ সম্পদ হিসাবে ধরে অর্থাৎ বিলম্বিত হিসাবে ধরে আমাদের বাদ দিয়ে সঠিক খরচটা দেখাতে হবে এই ছকে। তাহলে বিজ্ঞাপন হচ্ছে 60,000 বাদ বিলম্বিত 2/1 অংশ অর্থাৎ অর্ধেক অংশ অর্ধাংশ। 60,000-এর অর্ধেক হয় 30,000, আমরা 30,000 বাদ দেওয়ার পর আমাদের বিজ্ঞাপন খরচ দাঁড়ায় 30,000 টাকা। এইটুকু সম্পদ আর এইটুকু হচ্ছে খরচ। আমরা কিন্তু বিশদায় বিবরণীতে খরচ মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোকেই দেখাই, সম্পদ বা দায় কিন্তু এখানে আমরা দেখাই না। তাহলে এটা হচ্ছে খরচ। ঠিক আছে,
তারপর হচ্ছে অনাদায়ী পাওনা রেওয়া মিলে দেয়া আছে 2,500 টাকা, এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলেই যেটা দেওয়া আছে 4,000, তোমাদের দেয়া আছে 4,000 কত 500 টাকা। দেখো অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি নিচের দিক থেকে 3 নাম্বার, ঠিক আছে, নিচের দিক থেকে উপরে ওঠো রেওয়া মিলে, তাহলে দেখবে 3 নাম্বার আইটেমটা অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে, দুইটাই এখানে পুরাতন, ঠিক আছে। আর আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলা হয়েছে 4 নাম্বার সমন্বয়ে 5%। তাহলে নতুন কোনো অনাদায়ী পাওনা যেহেতু নেই, তাই দেনাদারের সাথে কোনো সমন্বয়ও নেই, শুধু আমরা সরাসরি দেনাদারের উপর 5% নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবো। আমাদের দেনাদার দেয়া আছে লাস্টের আইটেম 1,64,000 টাকা। এর উপর তোমরা যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে যাও 5%, তোমরা গণনাগুলো করে নিবে। গণনা 1, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় কিভাবে করবে তোমরা, এগুলো অঙ্কের শেষ একদম করে নিবে। 1,64,000কে তোমরা 5% দিয়ে গুণ করে নিবে, গুণ 5%। দেখো তোমাদের আসবে 8,200 টাকা। এটা হচ্ছে গণনা 1, এই যে 8,200 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করতে হয়, অনাদায়ী পাওনার সাথে যোগ করতে হয়। যোগ করার পর নামলো আমাদের 10,700 টাকা। এর থেকে আমরা কি বাদ দিই, বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রশ্নেই দেওয়া আছে 4,500 টাকা ক্রেডিট কলামে, বাদ দেওয়ার পর 10,700 থেকে 4,500 বাদ দেওয়ার পর দাঁড়ায় 6,200 টাকা। এরপর আমাদের আরেকটা আইটেম আছে কলকব্জা ও যন্ত্রপাতির অপচয়। এখানে কলকব্জা ও যন্ত্রপাতি আমাদের দেয়া আছে 3 লাখ টাকা, কোনো তারিখ দেয়া নেই, এবং অঙ্কের শেষে আমি তোমাদের জন্য একটা টিকা পড়লাম, তোমরাও খেয়াল করো। ক খ গ এর নিচে অঙ্কের উত্তর দেয়া আছে এবং তার নিচে একটা টিকা দেয়া আছে। সংস্থাপন ব্যয়ের তারিখ না থাকায় যন্ত্রপাতির সাথে যোগ করে 1 বছরের অপচয় ধার্য করা হলো। এটা অঙ্ক পড়ার সময়ই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। যেহেতু কলকব্জা যন্ত্রপাতির কোনো তারিখ উল্লেখ নেই এবং সংস্থাপন ব্যয়েরও কোনো তারিখ নেই, তাহলে আমরা ধরে নিব রেওয়া মিলে যে যন্ত্রপাতি দেয়া আছে এটা তারই সংস্থাপন ব্যয়, এবং এটা ওই সম্পত্তির সাথে যোগ হয়ে অপচয় ধরতে হয়। তাহলে কলকব্জা যন্ত্রপাতির অপচয় তোমরা নির্ণয় করো। কলকব্জা ও যন্ত্রপাতির অপচয় কিভাবে করবে, 3 লাখ যোগ সংস্থাপন ব্যয় আমাদের কত দেয়া আছে প্রশ্নে, 5,000 টাকা। 3,05,000 এর উপর আমরা কত পার্সেন্ট ধরবো, 5%, ঠিক আছে। তাহলে তোমাদের 3 লাখ আর 5,000, 3,05,000 এর উপর আমরা যদি 5% অবচয় ধরি, দেখো তোমাদের ক্যালকুলেটরে আসবে 15,250 টাকা। এটা হচ্ছে কলকব্জা যন্ত্রপাতির অবচয়, আমরা পূর্ণ বছরের অবচয় ধরলাম, ঠিক আছে। এভাবেই করতে হবে যদি সংস্থাপন ব্যয়ের তারিখ দেয়া না থাকে। তাহলে কলকব্জা যন্ত্রপাতির অবচয়, এটা পরিচালন খরচ 15,250 টাকা। আর কোনো পরিচালন খরচ নেই এই অঙ্কের জন্য, তাই আমরা পরিচালন খরচগুলো একত্রে যোগ করি। 20,000, 12,000, 9,500, 5,000, 30,000, 6,200 এবং 15,250। আমার ক্যালকুলেটর এসছে 97,950 টাকা। তোমরাও একটু যোগ করো, একটু 2 মিনিট সময় নিয়ে ক্যালকুলেটরে যোগ করে দেখো আমারটা ঠিক আছে নাকি তোমাদের কোনো কোথাও ভুল হচ্ছে বা আমার ক্যালকুলেশন কোনো ভুল আছে কিনা। যদি 97,950 আসে তাহলে বুঝবে যে ঠিক আছে। তাহলে 20,000 আর 12,000, তার সাথে আমরা 9,500 যোগ করি, 32,000, আর এখানে হচ্ছে 9,500, তাহলে হচ্ছে 41,500, তারপর হচ্ছে 5,000, 40,500, 30,000, আচ্ছা এখানে হচ্ছে 45,000 এর সাথে আরো 30,000 যদি যোগ করি 75, এর সাথে 6, এর সাথে 15,250, হ্যাঁ 97,950 টাকা। এটা হচ্ছে আমাদের মোট পরিচালন খরচ। এটা কি বের হলো, মোট পরিচালন খরচ। আমার বোর্ডে এখানে জায়গা নেই দেখে আমি মোট পরিচালন খরচটা এখানে লিখতে পারলাম না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখছি, তোমাদের এখানে লেখার দরকার নেই। মোট পরিচালন খরচ হচ্ছে আমার কত, 97,950 টাকা। এর থেকে আমরা এখন কি বাদ দিব, 1,35,500 মোট লাভ থেকে মোট পরিচালন খরচটা বাদ দেই। 37,550 হচ্ছে আমার পরিচালন মুনাফা আসলো। তাহলে পরিচালন মুনাফা দেখো তোমাদের কত আসলো, এখানে 1,35,500 থেকে 97,950 বাদ দিলাম 37,550 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে পরিচালন মুনাফা, এটা কিন্তু নিট মুনাফা না। আমার অঙ্কের অর্ধেক অংশ মাত্র এখানে করা হয়েছে গ নাম্বারে। এখন আমরা পরিচালন এই মুনাফাটা দিয়ে আবার আমরা অঙ্কটার পরের অংশটুকু করি। যেহেতু আমার বোর্ডে জায়গা নেই কিন্তু তোমাদের খাতায় নিশ্চয়ই জায়গা আছে, তোমরা
550 থেকে এরপরে নিচে থেকে লিখবে যোগ অপরিচালন আয় বা অন্যান্য আয়। ঠিক আছে, পরিচালন লাভ বা পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় বা অন্যান্য লাভগুলো যোগ করব বা অপরিচালন আয়গুলো যোগ করব। এই অঙ্কে আমাদের অপরিচালন আয় আমরা একটা পেয়েছি, সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। ঠিক আছে, তাহলে এটার সাথে তোমরা যোগ করো 37,550-এর সাথে তোমরা যোগ করো যোগ অপরিচালন আয় বা অন্যান্য আয়। তাহলে আমিও তোমাদের জন্য এখানে লিখি, তোমরা কিন্তু তোমাদের খাতায় জায়গা থাকলে নিচের দিকে লিখবে। আর আমি তোমাদের পরিচালন মুনাফা দিয়েই দ্বিতীয় অংশটা শুরু করি, পরের অংশটা। ঠিক আছে, তোমরা গণনাগুলো অবশ্যই করে নিবে। গণনাগুলো করে নিলে নিজেদের অঙ্ক করতে অনেক সহজ হবে এবং অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। ঠিক আছে, তোমরা গণনাগুলো করে দেখাবে। ছকের হয় ছক করার বা অঙ্ক করার শেষে এটা দেখালে ভালো, বা শুরুর দিকে করে নিলেও ভালো। ঠিক আছে, তাহলে আমার পরিচালন মুনাফা দাঁড়ালো এই অঙ্কের জন্য 37,550। আমি নিচের এই অংশটা, এখানে পরিচালন মুনাফা ছিল 37,550, এটা দিয়ে শুরু করি, যেটা নিচে লিখেছিলাম পরিচালন মুনাফা, বা অনেকে লিখে পরিচালন লাভ বা পরিচালন আয়। ঠিক আছে, 37,550 তোমরা নিচের দিক থেকে লিখতে থাকো। এর সাথে আমরা কি যোগ করব? যোগ, আমাদের প্রশ্নে দেয়া আছে অন্যান্য আয় বা অপরিচালন আয়, আমাদের দেয়া আছে যোগ অন্যান্য আয়। আমরা অন্যান্য আয় একটাই পেয়েছি, প্রাপ্ত বাট্টা, আর কোনো অন্যান্য আয় পাইনি। প্রাপ্ত বাট্টা, যদি শিক্ষানবিশ সালামি থাকতো বা বিনিয়োগের সুদ থাকতো, এরকম কোনো কিছু থাকলে আমাদের সেগুলো অন্যান্য আয়ের মধ্যে চলে আসতো, বা প্রাপ্ত ভাড়া এরকম যদি কিছু থাকতো। কিন্তু আমাদের শুধু একটা আইটেমই আছে যোগের, সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। আমাদের প্রশ্নে প্রাপ্ত বাট্টা দেয়া আছে 8,000 টাকা। আমরা 8,000 টাকা এই 37,550-এর সাথে যোগ করব। তোমরা এখন যোগ করে দেখো আমাদের যোগফল কত নামে। 37, আচ্ছা এখানে 550, 7 আর 8 15, 3 আর 1 4, 45,550 টাকা অন্যান্য আয় যোগ করার পর। ঠিক আছে, এর কোনো নাম নেই। এখন এই টাকা থেকে আমরা কি করি? বাদ অন্যান্য ব্যয় বা অন্যান্য খরচগুলো বাদ দিই, বা অপরিচালন খরচ থাকলে বাদ দিই। কিন্তু এই অঙ্কে আমাদের কোনো অন্যান্য ব্যয় বা যেমন ঋণের সুদ বা বিবিধ ক্ষতি, এরকম কোনো অন্যান্য ব্যয় নেই বা অপরিচালন ব্যয় নেই, বাদ দেওয়ার মতো কোনো আইটেম নেই এটা থেকে। তাহলে এটাকে আমরা ধরতে পারি, এই বিয়োগফলটাকে বরাবর লিখি। প্রাপ্ত বাট্টা কথাটা একটু নিচে চলে গেছে। প্রাপ্ত বাট্টা, ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা 8,000, আর 45,550 যেহেতু এখান থেকে আমাদের কোনো অন্যান্য আয় বাদ দেওয়ার মতো নেই, এটাই আমাদের দাঁড়ালো কর পূর্ববর্তী নিট লাভ, এই 45,550 টাকা। ঠিক আছে, এটার নাম হচ্ছে কর পূর্ব নিট লাভ বা মুনাফা, কর পূর্ব নিট মুনাফা বা কর পূর্ব নিট লাভ। কর পূর্ব নিট লাভ আমরা কেন এখানে লিখলাম, কেন সরাসরি নিট লাভ লিখলাম না? কারণ আমাদের কর বাদ দেওয়ার মতো বা নতুন আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার মতো একটা আইটেম কিন্তু সমন্বয়ে দেয়া আছে। তাহলে যেহেতু বাদ দেওয়ার মতো আইটেম দেয়া আছে, বাদ দেওয়ার আগের অংশকে তো আমরা কর পূর্বই লিখবো। এখন আমরা কি করব? বাদ নতুন আয়কর সঞ্চিতি, এটাকে বাদ দিব। আয়কর সঞ্চিতি কোনটা আমরা বোঝার সুবিধার্থে একটু লিখে দেই, তোমাদের বোঝার সুবিধার্থে। নতুনটা কোথায় থাকে? সমন্বয়ে থাকে। আমাদের সমন্বয় 6-এ বলা আছে আয়করের জন্য 10,000 টাকা সঞ্চিতি রাখতে হবে। তাহলে আমরা এই 10,000 টাকা বাদ দিই। ঠিক আছে, বাদ আয়কর সঞ্চিতি নতুন 10,000 টাকা। তাহলে বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা বের হবে সেটাই মূলত হচ্ছে আমাদের নিট লাভ বের হবে। তাহলে 45,550 থেকে আমরা যদি 10,000 বাদ দিই, আমাদের বের হয় এখানে অ্যামাউন্ট আসে 35,550 টাকা। এটাই হচ্ছে আমাদের কর পরবর্তী নিট লাভ বা কর বাদ নিট লাভ অথবা সঠিক নিট লাভ। তাহলে আমরা এখানে অ্যামাউন্টের নামটা লিখি। আমরা অ্যামাউন্ট একদম নির্ণয় করে, ফাইনাল অ্যামাউন্টটা নির্ণয় করে আমরা কিন্তু টাকার অ্যামাউন্টটাকে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব।
তাহলে আমাদের যে অ্যামাউন্টটা বের হলো সেটাই হচ্ছে আমাদের মূলত কর বাদ নিট লাভ। কর বাদ বা পরবর্তী, কর পরবর্তী, বাদটাকে পরবর্তী আমরা অনেক সময় লিখতে পারি, কর বাদ বা কর পরবর্তী নিট লাভ। অনেকে আমরা কি লিখি, নিট মুনাফাও লিখি। আমাদের অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। এখন আমরা কি করব, ছকটাকে বা থেকে ডানে ক্লোজ করে দেব। আর ছকের নিচে কোনো অংশ বের হয়ে থাকলে আমরা ইরেজার দিয়ে মুছে দিব, এটা যেন ভুল না করি। গ নাম্বার আমাদের অ্যান্সার দাঁড়িয়েছে নিট লাভ যেটা বের হয়েছে নির্ণয় করতে বলা হয়েছিল, আমাদের অ্যান্সার এসছে 35,550 টাকা। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসের যে অঙ্কটা আমি করেছি খুব সহজ। এখানে নতুন বলতে যেটা ছিল সেটা হচ্ছে মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত ছিল, সমাপনী মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত মণিহারি ছিল, সেক্ষেত্রে কিভাবে এটাকে আমরা সমন্বয় করব বা ক্যালকুলেশন করব। তারপর হচ্ছে আমাদের সংস্থাপন ব্যয়টাকে কিভাবে ওই সম্পত্তির অধীনে এনে অবচয় ধরবো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকে আমাদের শেখার বিষয় ছিল। আরেকটা ছিল বিলম্বিত বিজ্ঞাপন, ঠিক আছে। তো অনেক কিছু আজকে আমরা ক্লাসে শিখলাম, নতুন নতুন আইটেম। আমরা আজকের ক্লাসে আমি তোমাদের যে এইচডব্লিউটা দিব সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারেরই অনুশীলনী 45 ফেরদৌস লিমিটেড। এই অঙ্কটা তোমরা বাসায় স্টাডি করবে। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব, যদি দেখি যে তোমাদের নতুন কিছু আছে এই অঙ্কের মধ্যে বুঝিয়ে দেওয়ার মতো, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা করব। কিন্তু তোমরা তার আগে সবাই খাতায় এই অঙ্কটা পুরোপুরি প্র্যাকটিস করে রাখবে বা চেষ্টা করবে সমাধান করার জন্য। অঙ্কের শেষে উত্তর দেয়া থাকে, উদাহরণ ঘাটবে, বলা যায় না উদাহরণে এই ধরনের অঙ্ক পেয়েও যেতে পারো, আর সেক্ষেত্রে তোমাদের জন্য সমাধানটাও সহজ হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, অনুশীলনী 45 তোমাদের হচ্ছে এইচডব্লিউ, কোম্পানির নাম কি, ফেরদৌস। ফেরদৌস অনুশীলনী, ফেরদৌস, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা বাসায় করবে। নেক্সট ক্লাসে হয় আমি এই অঙ্কটা করিয়ে দেবো, নয়তো নতুন কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।